এমন তো কতই হয়। বিখ্যাত রাজনৈতিক উক্তি, একটি ধর্ষণের ঘটনার পর বামফ্রন্টের কিংবদন্তি নেতা, সবথেকে বেশি সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন যিনি, সেই জ্যোতি বসু এই মন্তব্য করেছিলেন। এই মন্তব্যটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য হিসেবে আজও আলোচিত হয়। ইট হ্যাজ বিকাম আ ক্লাসরুম মেটেরিয়াল। কোথাও রাজনৈতিক আলোচনা হলে ঘুরে ফিরে জ্যোতিবাবুর এই মন্তব্যের প্রসঙ্গ দেখবেন এখনও আসে। আমার মনে হচ্ছিল যে ঘটনা ঘটেছে তারাতলাতে, আর যদি জ্যোতিবাবু বেঁচে থাকতেন হয়তো শান্ত গলায় নিষ্প্রিয়ভাবে বলতেন, এমন তো কতই হয়। ইনফ্যাক্ট কলকাতায় এই ধরনের ঘটনা এই প্রথমবার ঘটলো, আর মানুষের প্রাণহানি হলো, এতগুলো মানুষ 12 জন মারা গেলেন, এরকম তো নয়। এর আগেও এরকম ঘটনা অনেক ঘটেছে। ফলে এটা জ্যোতিবাবু বলতেই পারতেন এরকম তো কতই হয়। আমরা সব থেকে অন্যরকম যে ছবিগুলো দেখেছি তার মধ্যে ধরুন বিধানসভা ঘটনাচক্রে, এই সময় বিধানসভা চলছিল। বিধানসভাতে মুখ্যমন্ত্রী যে কনস্ট্রাকশন প্ল্যানিংয়ের ওপর ভিত্তি করে ওখানে কাজ হচ্ছিল তার কপি হাতে দাঁড়িয়ে দেখালেন, দেখুন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। ফিরহাদ হাকিম সরে না দাঁড়ালে, বোর্ড না ভেঙে গেলে এতক্ষণও তাঁরই তো মেয়র থাকার কথা, নতুন করে তো নির্বাচন হয়নি। মুখ্যমন্ত্রী বললেন, যাদের যাদের ইনভলভমেন্ট আছে কাউকে ছাড়বো না, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনো রকম কোনো জায়গায় ছাড় দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোনো রকম ছাড় দেওয়া হবে না, এটা একটা আবেগী স্টেটমেন্ট, ইমোশনাল স্টেটমেন্ট, কিন্তু আলটিমেটলি এই ধরনের ঘটনায় ছাড় পেয়ে যাওয়া বা কোনো ব্যবস্থা না নেওয়া বা কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার কোনো ছবি আমরা এর আগে কখনো দেখিনি। আমি আপনাদের আজ কলকাতায় ঘটে যাওয়া অন্তত 3টে ঘটনার কথা মনে করাবো। এরকম তো নয়, আমি আবার বলছি যে প্রথমবার এরকম ঘটনা ঘটলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যখন সরকার ছিল সেই 15 বছরের মধ্যে হয়েছে। তার আগে যখন দীর্ঘ সময়ের বামফ্রন্ট সরকার, সেই সময়ও একাধিক এরকম ঘটনা হয়েছে। এবং আমি খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে একটা ঘটনা যেখানে একজন অন্তত দোষী প্রমাণিত হয়েছে আদালতে এবং তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, কনভিক্টেড হয়েছে কেউ। দেখুন, আমি যতটুকু চেষ্টা করেছি, আমি কিন্তু কোনো অন্তত পাবলিক ডোমেনে এরকম কোনো ডেটা পাইনি। আসুন ফিরে যাই 1989 সালের জুন মাস। সাম্প্রতিক সময়ের মধ্যে, গত কয়েকটা দশকের মধ্যে কলকাতা শহরের অন্যতম বড় এই ধরনের ডিজাস্টার, বিল্ডিং কোল্যাপস, আপনাদের অনেকের হয়তো মনে আছে, কুন্দলিয়া, প্রদীপ কুন্দলিয়া প্রমোটার, তার যে বাড়ি, তখন কলকাতায় প্রথম এই ধরনের বাড়ি তৈরি হচ্ছে, বহুতল আস্তে আস্তে তৈরি হচ্ছে, বহুতল কালচার আসছে তখন, ফ্ল্যাট, এই কালচারটাই তখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। সেই সময় কুন্দলিয়া, প্রদীপ কুন্দলিয়ার তৈরি বাড়ি ভেঙে পড়লো, 11 জন মারা গেলেন। 11 জন। তদন্তে কি কি উঠে এলো? পুওর কনস্ট্রাকশন কোয়ালিটি, ইনঅ্যাডিকুয়েট সুপারভিশন আর ভায়োলেশন অফ বিল্ডিং রেগুলেশনস। শুধু মিলিয়ে নেবেন, কোথায় আলাদা করবেন আজকের ঘটনা, তারাতলার ঘটনাকে কোথায় আলাদা করবেন? সেই সময় 89 সালে যে পয়েন্টগুলো সামনে এসেছে, আজও এরকম ঘটনার পর সেই একই পয়েন্ট সামনে আসে। আমি শুধু আপনাদের এইটুকু মনে করিয়ে দিতে চাই, প্রমোটার প্রদীপ কুণ্ডলিয়া এবং তার সহযোগী মিলিয়ে, সব মিলিয়ে 11 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল সেই সময়। এবং তারপরে যে আইনি প্রক্রিয়া, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমি খুঁজে পেতে দেখছিলাম 1989 সালের ঘটনা। এফআইআর কোর্ট চার্জ ফ্রেম করছে এফআইআর এর এগেনস্টে 2002 সালে। 2002 সালে কোর্টে চার্জ ফ্রেম হচ্ছে, কুন্দলিয়ার বিরুদ্ধে কি কি সেকশন দেওয়া হচ্ছে? 304A আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ ডেথ বাই নেগলিজেন্স। যদি প্রমাণিত হয়, সব থেকে বেশি শাস্তি হতে পারে এই সেকশনে 2 বছর। ডেথ বাই নেগলিজেন্স। এখন আমরা আইপিসি ফলো করি না, এখন তো আমরা বিএনএস ফলো করি।
কিন্তু সেই সময় ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী বিচার ব্যবস্থা চলতো। কলকাতা পুলিশের থেকে হাইকোর্টে অ্যাপিল করা হলো যে 304A নয়, প্রদীপ কুণ্ডলিয়ার এগেনস্টে 304 করা উচিত, 304 সেকশনে চার্জ ফ্রেম করা উচিত, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। সেটাও এমন কিছু আহামরি বিরাট কিছু না, কিন্তু 304A থেকে এখানে বেশি শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু আলটিমেটলি এত কিছুর পরেও কারোর বিরুদ্ধে সত্যিই কি অপরাধ প্রমাণিত হয়েছে? শিবালিক বিল্ডিং কোলাপস, চলে আসেন 1995 সাল, তখনও বামফ্রন্টের জমানা, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, জুলাই 1995। কতজন মারা গেল? 16 জন। যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে এনকোয়ারি করানো হয়েছিল বিল্ডিংটা কেন ভেঙে পড়েছে, তিনি তার রিপোর্টে লিখেছিলেন যে একটা কলাম যার ওপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকে, একটা রিইনফোর্স কলাম, সেটা যেখানে থাকার কথা বিল্ডিংয়ের প্ল্যান অনুযায়ী তার থেকে 1.5 মিটার সরিয়ে দেওয়া হয়েছিল। কেন সরিয়ে দেওয়া হয়েছিল? গাড়ি ঢুকছিল না, গাড়ি ঢোকার রাস্তা করার জন্য কলামটা যেখানে থাকার কথা তার থেকে 1.5 মিটার সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই ইঞ্জিনিয়ার যিনি তদন্ত করে রিপোর্ট দিয়েছিলেন, সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যে এই সিদ্ধান্তটাই ছিল মারাত্মক ভুল সিদ্ধান্ত। ওই কলামটা যে জায়গায় থাকার কথা সেখানে থাকলে এত বড় ডিজাস্টার হতো না, 16 জন মানুষের মৃত্যু হতো না। যাই হোক, প্রমোটার অরুণ দত্ত এবং তার স্ত্রী সম্ভবত অনিশা দত্ত পালিয়ে গেলেন, অ্যাবসকন্ডিং। পুলিশ তাদের খোঁজে তোলপাড় করে ফেললো দুনিয়া। তখন ন্যাচারালি এত বড় একটা ঘটনা নিয়ে কলকাতা তোলপাড়। 2 মাস পরে দিল্লিতে তারা আদালতের কাছে আত্মসমর্পণ করলেন। আসুন, কি হলো তাদের বিরুদ্ধে? পুলিশ এবং তারপর আইন আদালত। পুলিশ যে সেকশনগুলো দিয়েছিল তার মধ্যে 304 ছিল, IPC 304, ওই যেটা একটু আগে আপনাদের বললাম, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। 120B ছিল ক্রিমিনাল কনস্পিরেসি। সেকশন 326 ছিল কজিং গ্রিভিয়াস হার্ট, কাউকে এমনভাবে আঘাত করা যেটা মারাত্মক। আর একটা ছিল সেকশন 427 মিসচিফ, যাই হোক, হোয়াট এভার, এমন কিছু বিরাট মারাত্মক IPC সেকশন নয়। কিন্তু এই সেকশনেও কি কারো শাস্তি হয়েছে? আমি কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাবলিক ডোমেনে পাইনি যে এই শিবালিক বিল্ডিং কোলাপসে কারোর শাস্তি হয়েছে। এইটুকু শুধু পেলাম যে পুরসভার যিনি বিল্ডিং সার্ভেয়ার, তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে, কিন্তু কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। এবার সাম্প্রতিক সময়ের আসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা, তৃণমূল কংগ্রেসের সরকার, আমাদের অনেকের স্মৃতি থেকে এখনো মুছে যায়নি গার্ডেন রিচের বিল্ডিং কোলাপস। এই তৃণমূল কংগ্রেসের জমানায় যে সময় এটা হলো 2024, ততক্ষণে কিন্তু ওই আইপ্যাক বলুন, এই যে এত দুর্নীতির গল্প এখন শোনেন, এই দুর্নীতির গল্প ততক্ষণে মানে একটা জাঁকিয়ে বসেছে সব জায়গায়। কলকাতা পুরসভাও তার ব্যতিক্রম না। কাজেই ন্যাচারালি এখানে গার্ডেন নিচে যে ছবি, তার সঙ্গে এই শিবালিক বা ওই কুণ্ডলিয়ার বাড়ির তুলনাই চলে না, জাস্ট তুলনাই চলে না। গার্ডেন রিচে 5তলা বিল্ডিং ভেঙে পড়লো, এখানে মৃতের সংখ্যা 12। এবং ইনভেস্টিগেশন, ওই স্ট্রাকচারাল ইনভেস্টিগেশনের রিপোর্টে বলছে যে কোনো প্রপার ফাউন্ডেশনই ছিল না বাড়ির, প্ল্যানিং প্রপার পাস করা প্ল্যান ছিল না, প্রপার ফাউন্ডেশন ছিল না, এবং যে সমস্ত মেটেরিয়াল ব্যবহার করেছিল, TMT বার, সিমেন্ট বা অন্যান্য কনস্ট্রাকশন মেটেরিয়াল, সমস্ত কিছু ছিল সাবস্ট্যান্ডার্ড। এত কিছুর পরে বাড়ির ছাদের ওপরে 50,000 ইট জড়ো করে রাখা ছিল। এই বিশাল ওজন ওই স্ট্রাকচার নিতে পারেনি, ভেঙে পড়েছিল। এবং তারপরে সেখানে কি হলো, প্রমোটারের নাম ছিল মোহাম্মদ ওয়াসিম, তাকে গ্রেপ্তার করা হলো। সব মিলিয়ে আরও কয়েকজন তার সঙ্গে গ্রেপ্তার হয়েছিল। পুলিশ SIT গঠন করলো, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুরসভার ইঞ্জিনিয়ারকে শোকজ করা হলো। পুরসভা 7 জনের তদন্ত কমিটি তৈরি করলো। প্রমোটার সহ 6 জনের নামে চার্জশিট, আর এই চার্জশিটে 302 দেওয়া হলো, একদম মার্ডার সেকশন। দেওয়া তো হলো, কিন্তু তারপর কি হলো? কাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, কাদের শাস্তি পেতে হয়েছে বা দেওয়া হয়েছে কাদের, এখনো পর্যন্ত এই মামলা এত তাড়াতাড়ি একটা সিভিল, যদিও ক্রিমিনাল মামলাই বলা চলে, কিন্তু একটা সিভিল কনস্ট্রাকশন ভেঙে পড়েছে, কার দায়, এ খুঁজে বার করা অত্যন্ত দুরূহ, অত্যন্ত দুরূহ।
যদি সত্যিই কেউ খুঁজে বার করতে চায় আমি জানি না, সবই সম্ভব, কিন্তু পাশ কাটানোর অজস্র রাস্তা থাকে। সব থেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে আমার, এই খোঁজ করতে গিয়ে দেখলাম যে গার্ডেন রিচের ঘটনার পর কলকাতা পুরসভা একটা এসওপি তৈরি করেছিল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপারে। তাতে 10টা পয়েন্ট ছিল, এবং সেই 10টা পয়েন্টের মধ্যে কী কী ধরনের পয়েন্ট ছিল ভাবলে অবাক হয়ে যাবেন। এভরিডে ফিল্ড ইন্সপেকশন, প্রত্যেক দিন পুরসভা থেকে ইঞ্জিনিয়ার গিয়ে ফিল্ড ইন্সপেকশন করবেন। বেচাল দেখলেই স্টপ ওয়ার্ক নোটিশ ধরাবেন। কোনো প্রমোটার স্টপ ওয়ার্ক নোটিশ ধরানোর পরেও যদি কাজ করেন তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে এফআইআর করবে পুরসভা। এইসব তৈরি করা হয়েছিল, পাবলিক ডোমেইনে এই সমস্ত তথ্য রয়েছে, মানে জনতাকে জানানো হয়েছিল এইসব করা হয়েছে, সব ওপর করা হয়েছে। কাজের কাজ যে কিছু করা হয়নি তার তো সব থেকে বড় প্রমাণ তারাতলার এই ঘটনা। যদি সেখানে এভরিডে ইন্সপেকশন হতো তাহলে অনেক আগেই স্টপ ওয়ার্ক হওয়ার কথা। দেখুন, বিধানসভায় মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন এই দেখুন প্ল্যানে সই করেছেন মেয়র। এই কথাটা আমার কাছে কোনো গুরুত্বই বহন করে না। আমি ওটা দেখছিলাম বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন, আমি ভাবছিলাম এ তো বরং মেয়রের পক্ষে যাচ্ছে। শুধু মেয়র নয়, যারা ওই কনস্ট্রাকশন করছিলেন, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তারা যখন আদালতে যাবেন তাদের আর ওই প্ল্যান দেখাতে হবে না, তারা এই মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে যাবেন। এই দেখুন, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে আমরা সমস্ত কাগজপত্র প্রপার করেছি, এমনকি মেয়রের পর্যন্ত সই ছিল, কোথাও কাগজে কোথাও কোনো ভুল নেই। আরে কোর্ট তো কাগজই দেখবে, প্রপার জায়গা থেকে প্ল্যান স্যাংশন হয়েছে কিনা, পারমিশন নেওয়া হয়েছে কিনা। সেখানে মেয়রের পর্যন্ত সই রয়েছে, নিখুঁত। শুনলাম কলকাতায় যখন বামফ্রন্টের পুরসভা ছিল সে সময় বিকাশবাবু মেয়র ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী। তিনি বলেছেন প্ল্যানে কেন মেয়র সই করবে, প্ল্যানে আমি কখনো সই করিনি। বিকাশবাবু যখন মেয়র ছিলেন তখন মাঝে মধ্যে কর্পোরেশন আমিও কভার করেছি, এবং আমি জানি বিকাশবাবু মেয়র ছিলেন অনেকটাই নামে। সেখানে একজন অত্যন্ত অ্যাক্টিভ মেয়র পরিষদই সব করতেন। বিকাশবাবু সই করেননি কারণ ওই মেয়র পরিষদই সই করেছেন হয়তো, কারণ এখানে মেয়রও সই করতে পারেন, মেয়র পরিষদও। বরং এক্ষেত্রে মেয়র সই করেছেন মানে মেয়র পরিষদের ওপর তিনি ছাড়েননি, তিনি নিজে দেখে সই করেছেন। আর সেখানে পরিষ্কার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট রয়েছে, এভরিথিং ইজ ওকে। দেখবেন ওখানে যদি প্রসিডিওর আমি সঠিক জানি তাহলে ওখানে কলকাতার মিউনিসিপ্যাল কমিশনার নিজেও সার্টিফাই করেছেন, মানে তারও সই আছে। ঘটনাস্থলে যেখানে চলছে কনস্ট্রাকশন সেখানে যান একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি এসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রিপোর্ট করেন। তার যদি রিপোর্টে সব কিছু ঠিক থাকে তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেটাকে অ্যাকসেপ্ট করেন, তাকে কোনোভাবেই ক্রিটিসাইজ করা যায় না। আমি যতটুকু খোঁজ খবর পেলাম পুরসভা সূত্রে খবর পেয়ে, ওই 89 সালে একটা আইন ছিল যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি সই করেন তাহলে তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। সেই আইনে তৎকালীন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বিপাকে পড়তে হয়েছিল। কিন্তু এতে কি হলো, আমলা মহল সেখানে একটা হই পড়ে গেল। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বেচারা কি করবেন, তিনি তো গিয়ে স্পটে ইন্সপেকশন করেননি, তার অধস্তন কোনো একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্টিফাই করে দিয়েছে, তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, এটাই রুল। তাহলে শুধু এই ভদ্রলোক কেন ফেঁসে যাবেন, তার তো কোনো দোষ নেই। এই যে আমলাতান্ত্রিক একটা বিরোধিতা শুরু হলো, যে আইনটা সেই সময় ছিল, পুরো আইনটা, যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুড হ্যাভ দি রেসপন্সিবিলিটি, তিনি যখন সই করছেন তার উপরে রেসপন্সিবিলিটি থাকবে, সেটা অনেক লঘু করে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারই বলুন, তৎকালীন মেয়রই বলুন, ওখানে সই আছে বলে তাদের যে বিরাট কিছু আইনি চাপের মধ্যে, আইনি একটা সমস্যার মধ্যে পড়তে হবে, কোনো আইনজীবী আমাকে সে কথা বলেননি। পুরসভার বিষয়টা যারা জানেন, যারা দীর্ঘদিন কলকাতা পুরসভায় কাজ করেছেন ইঞ্জিনিয়ার হিসেবে, তারাও বলেছেন যে এগুলো খুব প্রসিডিউরাল ব্যাপার। বরং এটা একদিক থেকে যারা ওই কনস্ট্রাকশন করছিল তাদের পক্ষে যাবে যে তারা সমস্ত কিছু পুরসভা থেকে পাশ করিয়েছে। হ্যাঁ, একটা কথা আমি আপনাদের বলতে পারি, যদি ধরুন সরকার চায় যে প্রকৃত দোষীদের খুঁজে বার করব, সরকার অনেক কিছু করতে পারে, যা এর আগে সরকার চায়নি, পুরসভা চায়নি, তাই হয়নি। এবার যদি সরকার চায়, পুরসভা চায়, তাহলে হবে, নতুন দৃষ্টান্ত তৈরি হবে, যে দৃষ্টান্ত সম্ভবত 1989 সালে তৈরি হলে এর পরের ঘটনাগুলো ঘটতো না। আপনাদের আমি শুধু বলে রাখি যে
পরপর ব্রিজ ভেঙে পড়েছে কলকাতা শহরে, ভুলে যাবেন না, মাঝেরহাটের ব্রিজ, পোস্তার ব্রিজ, ফ্লাইওভার, আমি সেসব প্রসঙ্গ টানিনি, কিন্তু এইটুকু অন্তত আপনাদের এনশিওর করছি যে কোনো ঘটনায় কাউকে আলটিমেটলি কনভিক্ট করা হয়নি, কারুর গাফিলতি কোর্টে প্রমাণিত হয়নি এবং তাকে শাস্তি পেতে হয়নি। হয় না, এটাই ট্র্যাডিশন। যদি এবার হয় তাহলেই এটা হবে এক্সেপশন এবং এটা একটা দৃষ্টান্ত তৈরি করবে, যা হয়তো এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটতে দেবে না। আমরা এটাই আশা করব, সরকার যদি সিরিয়াসলি ব্যাপারটা দেখেন তাহলে নতুন দৃষ্টান্ত তৈরি হবে। আমি এরকম সূত্র থেকে খবর পাচ্ছি, আপনাদের হয়তো অনেকে মনে আছে যে কলকাতা পুরসভায় কয়েক বছর আগে হঠাৎ করে একটা স্পোর্টস কার নিয়ে খুব হইচই পড়ে গেছিল, একজন কাউন্সিলর এসেছিলেন, বিদেশি স্পোর্টস কার যা কলকাতার মাটিতে কখনো চলেনি। শুনতে পাচ্ছি সেই স্পোর্টস কারের যিনি মালিক তার নাম জড়াচ্ছে। মেয়র ওই ফাইলে সই করেছেন, ওই প্ল্যানে সই করেছেন বলে হয়তো আইনি প্যাঁচে পড়বেন না, কিন্তু কলকাতা পুরসভার অন্যতম এক শীর্ষ কর্তার ব্যাংক অ্যাকাউন্টে ওই গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে। আর যদি এটা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে থাকে তাহলে এটা কিন্তু আইনি সমস্যায় ফেলতে পারে তাকে। আমি আবার বলছি, পুরো বিষয়গুলো নির্ভর করবে সরকার কতটা সিরিয়াস তার উপরে। মুখ্যমন্ত্রীর যে চেহারা আমি বিধানসভায় দেখেছি তাতে সরকার হয়তো সত্যিই খুব কড়া পদক্ষেপ করতে চলেছে, আর যদি তা হয় তাহলে একটা অন্য দৃষ্টান্ত তৈরি হবে। না হলে আবার যে শুরুতে ফিরে যাই, এরকম তো কতই হয়, ভবিষ্যতেও হবে। আমাদের জয় গোস্বামীর ওই কবিতার দুটো লাইন মনে করে মনে মনে আওড়ানো ছাড়া আর কোনো অন্য রাস্তা নেই। আমরা তো সামান্য লোক, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, মাঝরাতে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। তা এখন একটা অন্যরকম গঞ্জিকা খুব অ্যাভেলেবল, তা হলো ইনফরমেশন গঞ্জা, অর্থাৎ তথ্য গঞ্জিকা। আসুন আমরা দুভাই মাঝরাতে তথ্য গঞ্জিকার মৌতাতে বুঁদ হয়ে আশা করি সময় বদলাবে।